আরশ নুসরাতের গায়ে ঢলে পড়তে পড়তে মৃদু কণ্ঠে আওড়ালো, ধান্দাবাজ মহিলা, আগে আমার ডাক্তারের কাছে নিয়ে যা। মরে গেলে জানানোর জন্য আমার মতো কাউকে কোথাও খুঁজে পাবে না। গাধে কোথাকার, আগে রক্ত স্ট্রোক করতে বসে গেছে। দক্ষিণের হাওয়া বইছে পরিবেশে। দুপুরে মিয়ে যাওয়া আলোকছটা গড়িয়ে পড়ছে নাসির মঞ্জিলের ছাদে। কিছুটা আলো ইসরাতের বারান্দা হয়ে রুমে প্রবেশ করছে। মৃদুমন্দ বাতাসে তোড়ে দুলছে সাদা রঙের পর্দা। বারান্দার কাছের দরজাখানা ঠা করে রাখা। কালো রঙের খাঁজ কাটা টাইলসের আলোকছটা পরে চিকচিক করছে। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরহাম। পায়ের গতি অস্বাভাবিক। কিছু বলতে নিবে তার আগে নাকে এসে লাগলো আষ্টে কিছুর গন্ধ। হাত দ্বারা নাক চেপে ধরে এগিয়ে আসলো মেঝেতে শুয়ে থাকা নুসরাতের দিকে। বিছানার এপাশ থেকে নুসরাতের পা দেখা যাচ্ছে শুধু। ইরহাম মুখ সামনের দিকে নিয়ে উকিঝুঁকি মারতে চোখে ভাসল নুসরাতকে। আর তখনই মুখ দিয়ে বের হলো অতর্কিত চিৎকার। পেছন থেকে এসে ইসরাত হেসে ইরহামের পিঠে হাত ছোঁয়াতেই ভয়ে চোখ মুখ খিচে লাফ মেরে বিছানার উপর উঠে গেল সে। জোরে জোরে চিৎকার করে পড়তে লাগলো, কুল আউযু বিরাব্বিন নাস, ইয়া রাব্বুল আলামিন, আপনি এই ভূতনীদের রুহের মাগফিরাত দান করুন। বাকি কথা শেষ হওয়ার আগেই পা জ্বলে উঠল কারোর আশঙ্কিক হামলায়। পা চেপে ধরে এক চোখ খুলতেই কটমট করে খেয়ে ফেলার মতো লুক দিল ইসরাত। ওনা কোমরে বেঁধে হাতের ঝাড়ু উপরে তুলে তেড়ে আসলো ইরহামের দিকে। ইরহাম ভয়ে এক লাফে নিচে নেমে যেতেই নুসরাতের পায়ের সাথে পা বেজে উল্টো নিচে পড়ল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসরাত যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তখন ইরহাম পা চেপে ধরে আর্তনাদ করতে ব্যস্ত। ইরহামের কিছু বুঝে ওঠার আগে নুসরাত নিজের চোখ থেকে শশার স্লাইস খুলে ইরহামের হা করা মুখের ভেতর ঢুকিয়ে দিল। ইরহামের চিৎকার এক নিমিষেই বন্ধ হয়ে গেল। শশা চিবুতে চিবুতে নুসরাতের দিকে এক পলক চেয়ে জিজ্ঞেস করলো, নাকে মরা মানুষের মতো তুলো ঢুকিয়ে রেখেছিস কেন রে? শেওড়া গাছের শাকচুন্নি লাগছে তোকে। ইসরাত চিচি করে উঠল। বমেট করার ভঙ্গি করে জিজ্ঞেস করলো, তোর বমি আসছে না? ইরহাম আরাম করে শশা চিবিয়ে চিবিয়ে খেলো। তারপর ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বিরস কণ্ঠে জিজ্ঞেস করলো, বমি আসবে কেন? আমি কি গর্ভবতী মহিলা? ইরহাম দুহাত পেটের কাছে বেঁধে দুপাশে নাড়াতে নাড়াতে দেখালো। ইসরাত বিরক্তির মধ্যে হেসে দিল। নুসরাত কথা বলল না। অপর চোখ থেকে শশা খুলে সেটাও ইরহামের মুখে ঢুকিয়ে দিল। তারপর দুহাত মাথার নিচে দিয়ে আবার মেঝেতে শুয়ে পড়তে নিবে। ইরহাম হাত বাড়িয়ে নুসরাতের গালে স্পর্শ করলো। মুখে ইউজ করা লাল তরল নাকের কাছে এনে নাক টেনে শুকতেই কফি পাউডারের ঝাঁঝালো ঘ্রাণ, তার সাথে আষ্টে গন্ধ এসে লাগলো। ইরহাম সেসবে পাত্তা না দিয়ে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, আমাকেও লাগিয়ে দে। নুসরাত চোখ বুজে রেখে মৃদু গলায় শুধায়, কি লাগিয়ে দিব? ইরহাম নিজের চোয়ালে হাতায়। ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওঠে, মুখেও সব। নুসরাত ইরহামকে নিজের পাশের জায়গায় শুয়ে পড়ার জন্য দেখায়। হাত দিয়ে কয়েকবার ট্যাপ ট্যাপ করে। ইরহাম শুয়ে পড়তে তার নাকে দুখানা তুলো ঢুকিয়ে দিয়ে পুরো মুখে স্পেশাল ফেস মাস্কটা লাগিয়ে দিল। ইসরাত হাতে ঝাড়ু নিয়ে শুধু চুপচাপ দেখল নুসরাত আর ইরহামের কাণ্ড কারখানা। তারপর ইরহামকে সূক্ষ্ম খোঁচা মেরে তার কথা তাকে ফিরিয়ে দিয়ে বলল, তোকে তো এখন শেওড়া গাছের শাকচুন্না লাগছে। নুসরাত ফোরন কাটো ইসরাতের কথাই। মুখ দিয়ে উহু রকম একটা শব্দ বের করে বলল, শাকচুন্না ম্যান ভার্সন তুই বলেছিস, কিন্তু তুই জিন বলে সেটা আরো বেশি মানানসই হবে। ইরহামের বাচ্চাকে এখন তাল গাছে বসে থাকা জিন লাগছে আমার কাছে। ইসরাত নুসরাতের সাথে কথা বলতে বলতে পাশে বসলো। কিছু একটা চিন্তা মাথায় খেলে যেতেই হাতে তুলে নিল নুসরাতের ফেস প্যাক। নাকের কাছে নিয়ে শুকলো। গন্ধটা কেমন যেন। মনে প্রশ্ন জাগলো, কিসের গন্ধ এটা? ঠিক ধরতে পারল না। তবু কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল বেডের দিকে। হেডবোর্ডের আশেপাশে চোখ বুলাতে ডাস্টবিনের একপাশে লাল তরল জাতীয় কিছু পড়ে থাকতে দেখল। হাতে তুলে নিয়ে কিছু জিজ্ঞেস করতে নিবে, তার আগে নুসরাত চোখ বন্ধ রেখেই বলে উঠল, ওসব মুরগির রক্ত,
স্পেশালি বিদেশি মুরগির বুকের ভেতর থেকে আমি বাংলাদেশে ইম্পোর্ট করেছি। নুসরাতের কথায় ইসরাতের সন্দেহ কাটল না। শিশির মুখ খুলে নাকের কাছে নিতে যাবে, চোখ ছোট ছোট হয়ে আসলো। নুসরাতকে কঠোর গলায় জিজ্ঞেস করলো, কি মিশেছিস রক্তে? নুসরাতের মাথায় কোনো শব্দগুচ্ছ আসলো না, তাই সালফিউরিক অ্যাসিডের সংকেত বলে ইসরাতকে কাটাতে চাইল। মুখে বর্তমানে একটা অ্যাসিডের নাম আসলো, আর তাই বলে দিল, H2SO4। আর ইনভেস্টিগেশন না করে পড়তে বস গিয়ে, নাহলে ডিম পাবি, ডিম। ইরহাম নুসরাতের কথা কেটে দিয়ে পরেরটুকু সে পূরণ করে দিল। আর সেই ডিম অমলেট করে ইসরাত আপু আর জাইন ভাই খেয়ে নিবে, তাই না আপি? ইসরাত রাগী দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। নুসরাত আর ইরহাম থোড়াই পাত্তা দিল নাকি। মেঝেতে গড়াগড়ি খেয়ে ইসরাতকে নিয়ে হাসলো। নাসির মঞ্জিলের সামনে দাঁড়িয়েছিল মোমো। নুসরাত তার পাশে দাঁড়িয়ে লাফঝাপ করছিল বান্দরের মতো। লাফঝাপ করছে বলে ভুল হবে, পাশের বাসার টসটসে ফলের দিকে লোভী চোখে চেয়ে কীভাবে চুরি করা যায় সেই ধান্দা করছে। মোমাকে তার পাশে বডিগার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, যাতে কেউ আসলে তাকে ইনফর্ম করতে পারে। টসটসে ফলের দিকে চোখ স্থির রেখে নুসরাত জিব্বা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। মোমাকে উদ্দেশ্য করে বলল, মমো রে, মন্টু শালারে বিয়ে করে নে, তাহলে মন্টু বেটার সব ফল গাছ আমার হয়ে যাবে। মোমো বিরক্তি দিতে চসূচক শব্দগুলো। সে জানতে উদ্গ্রীব মন্টুকে বিয়ে করলে তার কী লাভ, তাই মনের প্রশ্ন মুখিয়ে করল। মন্টুকে বিয়ে করলে আমার লাভ? নুসরাত ভুরুজগল কুঞ্চিত করল। জ্ঞানী ব্যক্তিদের নাই হাত তুলে ভাষণ ঝাড়ল। সজীবের মতো একটা বুড়ো শিশু প্রিয়ার পাবি। কষ্ট করে বাচ্চা জন্ম দিয়ে তোর টাকা খরচ করতে হবে না। বাচ্চা বড় করতে গিয়ে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে না। মন্টু তোর কথায় উঠবে বসবে, তুই নাচতে বলে 2 হাত উপরে তুলে ধিনতানা ধিনতানা নাচবে। আরও লাভ আছে, সজীব তোর মতো কচি মায়ের দেখাশোনা করবে। মন্টু তার পেট দুলিয়ে ডিংডাং করে হেলে তুলে পেটের নাচ দেখাবে, সাথে গান গাইবে, এসো হে আমার প্রাণের সখী। চারিদিকে লাভ আর লাভ। আমি কোনো লোকসান দেখছি না রে মমো। মোমো নুসরাতের আজগুবি কথাই ভেঙচি কাটে। নুসরাতকে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে। আমার লাভ কি? নুসরাত তেজি কণ্ঠে বলে, শোন মামা, সম্পর্কের ক্ষেত্রে লাভ লোকসান দেখতে হয় না। আমি বড় বোন যা বলবো তোর তাই করতে হবে, তাহলে সম্পর্কে এখানেই শেষ। হঠাৎ সৈয়দ বাড়ির ভেতর থেকে বাহিরে আগমন ঘটল হেলাল সাহেবের। মোমোকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুলে ইশারা করলেন এদিকে আসার জন্য। মোমো হেলাল সাহেবের ইশারায় দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করে। হাত উপরে তুলে দেখাই পরে আসবে। হেলাল সাহেব মোমোর কথা শুনতে চাইলেন না। হাত দিয়ে আবারও ইশারা করলেন আসার জন্য। মোমো দ্বিমত পোষণ করল। অনীহা নিয়ে না করতে যাবে, হেলাল সাহেব দৌড়ে এসে হাত চেপে ধরলেন মোমোর। গম্ভীর কণ্ঠে বলেন, চল। মোমো একটু ইতস্তত করলো, না যাবার জন্য ঠাই দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব নাছর বান্দা, মোমোকে ছাড়া তিনি যাবেন না, তাই টানাটানি শুরু করেন। আশঙ্কিক এমন কাজে মোমো অবাক হওয়ার সময় পেল না। তার আগেই হোঁচট খেল। পিচঢালা রাস্তায় পড়ে যেতে নিবে, নিজেকে কোনো রকম সামলে নিল। নুসরাত হেলাল সাহেবকে দেখতেই ফোঁস করে উঠল। মোমোকে সৈয়দ বাড়ি নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে দেখে হেলাল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁল নুসরাত। রীতিমতো থাবা মেরে শিকারি বাঘে নাই আঁকড়ে ধরল মোমোকে। দুজনের টানাটানিতে মোমো বাকশূন্য হয়ে গেল। হাঁ করে হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলিয়ে নিয়ে ভ্যা করে কান্না জুড়ে দিল। আর তখনই সৈয়দ বাড়ির দরজার সামনে আগমন ঘটল মাহাদির। সে মাত্রই হসপিটাল থেকে ফিরেছে। বুকের কাছে কাপড়ে শুকিয়ে যাওয়ার রক্তের দাগ। মোমোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৈয়দ বাড়ির গেট ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে দুপাশে মাথা নাড়ায়। মৃদু কণ্ঠে নিজেকে বলে ওঠে, স্ট্রেঞ্জ, এই মেয়ে সারাদিন কি কান্না করে? চোখ দুটো উপরে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে শঙ্কায় দুপাশে মাথা নাড়ে। নিজেকে প্রশ্ন করে, এই বাড়িতে কী সব অদ্ভুত পিসদের বসবাস, হয়তো কে জানে। তিনজনের একজন খেয়াল করেনি মাহাদি এসেছে। নুসরাত আর হেলাল সাহেব পুরোদমে দুজনকে চোখ দিয়ে শাসাচ্ছে। কেউই পেছনে নেই চোখ দিয়ে শাসানোর বেলায়। মোমো ভ্যা করে কান্না হেলাল সাহেবের কানে যেতেই হাত কিছুটা শিথিল হয়ে আসে ওনার।
কিন্তু নুসরাতের খামচে ধরা হাত শিথিল হয় না। সে কোনো দিকে না তাকিয়ে মোমোর হাত ধরে টান দিতেই হেলাল সাহেবের হাতের তালু থেকে মোমোর হাত বের হয়ে আসলো ঢিলে হয়ে। এমন জোরালো টানে দুজনেই উল্টো গিয়ে পড়ল নাজমিন বেগমের অতি ছোট্ট প্রিয় বাগানবিলাসের গাছের উপর। নতুন চারাটা এনে কিছুদিন আগে রোপণ করেছিলেন নাজমিন বেগম। এটার এমন ধ্বংসাত্মক অবস্থা হতে নুসরাত ভয়ত চোখে পেছনে তাকালো। শরীরের নিচে চাপা পড়ে টপ উপরে মোমো দুটোর পিস্টনে যান বেরিয়ে এসে গলার কাছে আটকালো। তবে তীক্ষ্ণ খোঁচায় হাহাকার করে উঠতেই মোমো লাফ মেরে উঠে দাঁড়ালো। মোমো তেমন একটা ব্যথা পায়নি, কিন্তু নুসরাতের মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল হয়তো কোমরের একটা হাড্ডি ভেঙেছে, নয়তো মচকেছে। মুখ খিচে সোজা হয়ে বসতে নিবে হেলাল সাহেব হাত বাড়িয়ে দিলেন ওঠার জন্য। নুসরাত হেলাল সাহেবের বাড়িয়ে দেওয়া হাত পুরোপুরি প্রত্যাখ্যান করল। তেজি কণ্ঠে বলল, প্রয়োজন নেই। কথার ঝাঁঝের সঙ্গে ব্যথার প্রকাশ ঘটল। হেলাল সাহেব ভাব নিলেন সামান্য। নুসরাতকে ঠাট্টা করে বললেন, আচ্ছা। নুসরাত হেলাল সাহেবকে তাকে নিয়ে করা ঠাট্টা স্পষ্ট টের পেল। চোখ মুখে উল্টো ভেঙচি কাটল। মোমো দুজনের মাঝখানে নীরব দর্শক হয়ে দুজনের একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করা দেখল। হেলাল সাহেব মোমোকে বলেন, চল মোমো, তোর বড় মামুনি আজ চিকেন ফ্রাই করছে। মোমো কিছু বলতে নিবে নুসরাত ধাক্কা মেরে গেটের ভেতর ঢুকিয়ে দিল তাকে। মোমো কি বলতে চাই তা শোনার প্রয়োজন বোধ করল না। এটা দেখাও জরুরি মনে করলো না বেচারি মেয়েটা বাঁচল কি মরল। আখি যুগল প্রশস্ত করে চেঁচায়, কোথাও যাব না মামু। হেলাল সাহেব বলে নুসরাতকে ভেঙচি কাটলেন। জল শক্ত করে কণ্ঠের আগের বহিঃপ্রকাশ ঘটিয়ে নুসরাতকে ঝাড় মেরে বলেন, তুই বললেই হলো। নুসরাত মুখ বাঁকায়, হেলাল সাহেবের কথা কপি করে। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে বলে ওঠে, হ্যাঁ, আমি বললেই হলো। এখন আপনি আসতে পারেন মিস্টার হেলাল রজনী। হেলাল সাহেব নিজের নামে এত বড় অপমান সইতে পারলেন না। তার কত সুন্দর নামকে রজনীগন্ধা বানিয়ে দিল। হাত তুলে নুসরাতের মুখের সামনে রাখলেন, কাঠখোট্টা গলায় শাসালেন, চুপ, আমার নাম হেলাল আহমেদ, কোনো রজনীগন্ধা নয়। নুসরাত মুখের কাছে হাত রেখে বড় একটা হাই তুলে তর্জনী আঙ্গুল দিয়ে কান খোঁচায়। অতপর আবারও হাই তুলতে তুলতে অলসতা নিয়ে হেলাল সাহেবের কথায় উত্তর দেয়, ওই হলো, একই তো হলো। একই না। হেলাল সাহেব চিৎকার করে উঠলেন। আশঙ্কিক চিৎকারে নুসরাত হুড়মুড় করে পেছনে সরে গেল। ঢোক গেলে নিজের ভর্ত চেহারা লুকাতে চায়। তার আগে হেলাল সাহেব তর্জনী আঙ্গুল তুলে বলে ওঠেন, একদম বেয়াদবি করবি না, এরকম বেয়াদবি করলে তোকে বিয়ে করবেটাকে। নুসরাত হেলাল সাহেবের আঙ্গুল আলগোছে নামিয়ে দিল। ইশারায় দেখালো মুখের ওপর আঙ্গুল তোলা সে একদম পছন্দ করে না, ঘৃণা করে। পরক্ষণে ঠোঁটে দুষ্টু হাসির বাহার খেলা করলো। গা দুলিয়ে সামান্য হেসে মাথায় ওড়না টেনে নেয়। লজ্জে পাওয়ার ভঙ্গি করে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে। দুপাশে দুলতে দুলতে নিজের কথা দ্বারা বোমা ফেল হেলাল সাহেবের মাথায়। ব্যঙ্গাত্মক গলায় ঠোঁটে হেলাল সাহেবের গা জ্বালানোর মতো হাসি ঝুলিয়ে রেখে মিনমিন করে আওড়ালো, কেন? আপনার গাধা ছেলেটা করবে। হেলাল সাহেব স্যাত করে উঠলেন। নিজের ছেলের নামের পাশে গাধা ট্যাগ বসে যেতে দেখে নুসরাতকে সতর্ক করলেন, একদম আমার ছেলেকে গাধা বলবি না। নুসরাত হে হে করে হাসলো, যা হেলাল সাহেবের রাগের মাত্রা বাড়িয়ে দিল দ্বিগুণ। একটু আগে হেলাল সাহেব যেভাবে বলেছিলেন আচ্ছা, নুসরাতও সেরকমও টেনে টেনে ব্যঙ্গ করে আওড়ালো। আচ্ছা। নুসরাত আর হেলাল সাহেবের ঝগড়ার মধ্যে এসে ইসরাত উপস্থিত হলো। গেট ঠেলে বের হয়ে শক্ত কণ্ঠে নুসরাতকে বলল, এ কেমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ তোর? নুসরাত অপার্থিব আদলে দুকাত উঁচায়, ঠোঁট উল্টে দিয়ে নিষ্পাপ মুখভঙ্গি করে ফিসফিসিয়ে কণ্ঠে বলে ওঠে, আমি কিছু করিনি। ইসরাত আচ্ছা বুঝেছি বলল। হেলাল সাহেবের দিকে এক পলক চেয়ে চোখ নিচে নামিয়ে নিল।
নুসরাত ইসরাতের এরকম মাটির দিকে চোখ নামিয়ে নেওয়ার মানে বুঝল না। ইসরাতের এমন আচরণ সে মোটো বরদাস্ত করতে পারল না। এটা সাংঘাতিক খারাপ আচরণ হিসেবে নুসরাতের নিকট গণ্য হলো। মানুষের সাথে কথা বলবে চোখে চোখ রেখে সোজা দাঁড়িয়ে স্পষ্ট এভাবে চোখ নামিয়ে ভদ্র হওয়ার মানে কি নুসরাত বুঝে না। তাই ইসরাতের ভদ্রতায় পানি ঢেলে থুতনি চেপে ধরে হেলাল সাহেবের মুখোমুখি করে দিল। নিজের বাপ চাচাদের নাই কপালে গাঢ় ভাঁজ ফেলে বড় বড় অক্ষিপটে হেলাল সাহেবকে অবলোকন করল। তার দৃষ্টি অবিচল। হেলাল সাহেবের দিক থেকে এক বিন্দু নড়চড় করল না। শিকারি যেমন শিকারের থেকে চোখ সরে না, নুসরাত তেমনও চোখ সরালো না। নিজেকে শিকারী মনে করলো আর হেলাল সাহেবকে নিজের শিকার মনে করলো। হেলাল সাহেব নুসরাতের দৃষ্টি অবজ্ঞা করলেন। অসহ্যকর কণ্ঠে ক্ষীণ আওয়াজে বিড়বিড় করলেন, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে ছাড়বো তোকে। নুসরাত কান খাড়া করতেই কানে আসে ঝাপসা কিছু শব্দ। নুসরাত কথাটা মাটিতে ফেলতে দিল না। আশেপাশে চোখ ঘুরিয়ে চিৎকার করে হেলাল সাহেবের কথার প্রতি উত্তর করল, আমি কি ছেড়ে দেব নাকি? আমিও একজনকে ফেরাজ নাইট্রোসে ডোবাবো। ইসরাত হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলায়। বাকশূন্য কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি বাচ্চা বড় আব্বু? ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়ালেন, মুখ দিয়ে ক্ষীণ শব্দে উচ্চারণ করলেন, হ্যাঁ আমি বাচ্চা। নুসরাত চোখ মুখ উল্টে নেয় ব্যাঙের মতো। তেসরা কণ্ঠে হেলাল সাহেবকে স্পষ্ট তিরস্কার করে বলল, নাতি নাতনিদের নিয়ে খেলার বয়সে নিজেকে বাচ্চা মনে করছেন? ময়ূরের পেখম কাক নিজের পেছনে লাগালেই কি কাক ময়ূর হতে পারে? একদমই না। নুসরাতের স্পষ্ট তিরস্কারে জ্বলে উঠলেন হেলাল সাহেব। ক্ষিপ্ত পায়ে এগিয়ে এসে নুসরাতকে ধরতে যাবেন। নুসরাত উচ্চ শব্দ হেসে উঠল, সাথে ইসরাতও। গেটের কাছে দাঁড়িয়ে কান খাড়া করে হেলাল সাহেব আর নুসরাতের কথোপকথন শুনছিলেন নাসির সাহেব। নুসরাত আর ইসরাতের হাসির শব্দ শুনতেই এতক্ষণে চেপে রাখা হাসি ফুস করে বেরিয়ে আসলো তার। মেয়েদের সাথে তাল মিলিয়ে হু হা করে নাসির সাহেবও হেসে দিলেন। ইসরাত ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু নুসরাতের বাজখায় হাসির আওয়াজ আর সাথে তার মুখভঙ্গি দেখে ইসরাত নিজের হাসি ধরে রাখতে পারল না। এক হাত দিয়ে ঠোঁট চেপে ধরে উল্টো পথে দৌড়ে নাসির মঞ্জিলের ভিতর প্রবেশ করল। নাসির সাহেব নিজেও অস্বাভাবিক পরিবেশ ঠান্ডা করার জন্য আলগোছে কেটে পড়লেন। হেলাল সাহেব বাপ মেয়ে সবাইকে হাসতে দেখে মেকি রাগ মুখে ফুটিয়ে তোলার বৃথা চেষ্টা করলেন। ধূপধাপ পায়ে সৈয়দ বাড়ির দিকে যেতে যেতেই শুভ্র মুখে ক্ষীণ হাসির ছটা ভেসে উঠল, যা খুবই সূক্ষ্ম। গভীরভাবে অনুধাবন না করলে বোঝা বড়ই মুশকিল। নিজাম শিকদার থমথমে মুখ বানিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে যা দেখেছেন তা এখনও তার নিকট ঘোলাটে। ওই বেয়াদব মেয়ে নিজের ভাইকে কিভাবে গুলি করলো? একবারও কি তার হাত কাঁপল না এই মেয়ের? নিজাম শিকদার উঠে দাঁড়ালেন সৈয়দ বাড়ির খবর জানার জন্য। এভাবে আর বসে থাকা সম্ভব না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কি বেঁচে আছে নাকি মরে পড়ে আছে তা এক আল্লাহ ভালো জানেন। বাড়ি থেকে বের হওয়ার পথে ড্রয়িং রুমে দেখা হলো আরমানের সাথে। আর তৎক্ষণাৎ মেজাজ চটে গেল নিজাম শিকদারের। নিজের দিক পরিবর্তন করে ঝাড়ি মারতে বসে গেলেন আরমানকে। ঠোঁট কুচকে নিয়ে তিরস্কারের সহিত শুধালেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরমান নিজাম শিকদারের কঠোর গলা শুনে থমকে দাঁড়ায়। ঘাড় কাত করে প্রশ্নের উত্তর দেয়, বাইরে। নিজাম শিকদারের চটে যাওয়া মেজাজ আরও বেশি চটে গেল। প্রশস্ত গলায় চেঁচিয়ে বলেন, বাইরে তো যাচ্ছ জানি, কোথায় যাচ্ছ সেটা জানতে চাইছে। আরমান গম্ভীর গলায় সরল মনে প্রশ্নের উত্তর দিল। বন্ধুর বউকে দেখতে। নিজাম শিকদার খিজে যাওয়া মেজাজে চিৎচির করে উঠলেন। ঠাট্টা কণ্ঠে বললেন, সারা জীবন কি দেখেই যাবে মানুষের বউ? আমি বুড়ো যে মরে যাচ্ছি একটা নাত বইয়ের জন্য, তাতে তোমার কোনো খেয়াল আছে? আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? সেদিন বললাম যে নাসিরের বড় মেয়ের দিকে একটু চোখ কান মন খোলা রাখতে, সেদিকে মন দিয়েছ? আরমান গম্ভীর গলায় বলল, জি রেখেছি। আর কিছু? নিজাম শিকদার হিংস্র পশুর নেই থাবা মেরে কলার চেপে ধরলেন আরমানের।
কানে কাছে নিজের মুখ নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠেন। মেয়েটাকে নিজের হবু স্ত্রীর চোখে দেখো। আরমান মাথা নাড়ল। সে দেখবে মেয়েটাকে হবু স্ত্রীর চোখে। কথা বলতে ইচ্ছে হয় না তার, তারপরও এখান থেকে কাটতে হলে কথা বলা অত্যাবশ্যক। তাই মুখ দিয়ে কষ্ট করে দুটো শব্দ বের করে। আর কিছু না হলে আমি এবার যাই। নিজাম শিকদার মাথা নাড়ালেন না চলে যাওয়ার জন্য। উনি যে পা বাড়িয়েছিলেন সৈয়দ বাড়ির উদ্দেশ্যে একটা খবর দেওয়ার জন্য, তা বেমালুম ভুলে গেলেন। সৌরভীকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে জ্বালানোর জন্য একটু এগিয়ে গেলেন, গায়ে গা লাগিয়ে দিয়ে বসলেন। সৌরভী হঠাৎ তার দাদার গায়ে পা লাগিয়ে বসার কারণ খুঁজে পেল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে কিছু বলতে নিবে, নাকে এসে লাগলো বিচ্ছিরি গন্ধ, আর সেই গন্ধে তার পেটের ভিতরে শিরা উপশিরা গলিয়ে উঠল। নাক চেপে ধরে নিজাম শিকদারের দিকে এক পলক চাইতেই বুড়ো হাহা করে হেসে উঠল। হাসির সাথে বয়সের সাথে পড়ে যাওয়া দাঁতের মাড়ি ভেসে উঠল। সৌরভী নাক চেপে ধরে বিরক্তি নিয়ে বলে ওঠে, ছি দাদা, বায়ু দূষণ করছো, দূরে গিয়ে করো, আমার মুখের কাছে এসে করছো কেন? নিজাম শিকদার হাসি আটকে কোনোরকম হাস্যরস কণ্ঠে জিজ্ঞেস করলেন। ঘ্রাণ কেমন? ঘ্রাণে তো ঘ্রাণেন্দ্রিয় জুড়িয়ে গিয়েছে, তাই না? সৌরভী উঠে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুমে এসে এয়ার স্প্রে করতে করতে আওড়াই। ঘ্রাণ ইন্দ্রিয় জুড়ায়নি, কিন্তু অনেক বেশি বমির উদ্রেক হচ্ছে। সৌরভী রাগী কণ্ঠে হেসে উঠলেন আশি ঊর্ধ্বে থাকা বুড়ো। সৌরভীর মধ্যে নিজের স্ত্রী পিয়ারা বেগমের প্রতিচ্ছবি দেখলেন। সেদিকে নিষ্পলক দৃষ্টি স্থির রেখে ডুবে গেলেন পুরনো কিছু স্মৃতিতে। সেই স্মৃতিচারণ করার মধ্যে সৌরভী এসে চুটকি বাজালো নিজাম শিকদারের চোখের সামনে। তখনই কেঁপে ওঠে তড়িৎ গতিতে চোখ ফেরালেন সৌরভীর দিকে। উদাসীন চেহারা নিয়ে ক্ষীণ হেসে সৌরভী কাঁধ জড়িয়ে নিষ্প্রভ কণ্ঠে বললেন, তোর জন্মের পর আমি তোর নাম পেয়ারা বেগম রাখতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা আমাকে তোর নাম পেয়ারা বেগম রাখতে দেয়নি। নিজাম শিকদারের কথাই ছেলের প্রতি কিছুটা রাগ প্রকাশ পেল। সৌরভী হাসতে হাসতে ঢলে পড়ল নিজাম শিকদারের পেটের উপর। কম্পিত অধর জোড়া চেপে হাসি থামানোর চেষ্টা করতে লাগলো। অতঃপর নিরর্থক অভিমত পোষণ করে বলে উঠল, আল্লাহ বাঁচাইছে, আব্বু যদি সেদিন দ্বিমত পোষণ না করতো তাহলে আজ আমার নাম পেয়ারা বেগম হতো। ভাবতেই কেমন গা গুলাচ্ছে দাদা, মানুষ আমার নিয়ে হেসে লুটোপুটি খাচ্ছে। নিজাম শিকদার সৌরভীর এমন কথাই অসন্তোষ প্রকাশ করলেন। তার স্ত্রীর নামে কোথায় খারাপ আছে? পেয়ারা কত সুস্বাদু একটা ফল। ওনার স্ত্রী যেমন নামে মিষ্টি ছিলেন, দেখতেও ছিলেন মিষ্টি। নিজাম শিকদার সৌরভীর হাসি হাসি মুখ দেখে বেজে চটে গেলেন। এ কথা সে কথা বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে বড়সড় একটা গ্যামজাম লেগে গেল, যার কুফল হিসাবে একদম ভুলে গেলেন সেই বেলা নুসরাত যে আরশকে শ্যুট করেছিল তা। পরে যখন মনে হলো কিছু একটা ভুলে গেছে, তখন অনেকক্ষণ ভাবার পরও মনে হলো না আসলে কি ভুলে গেছেন। তাই নিয়েও আরেকবার সৌরভীর সাথে ঝগড়ায় লিপ্ত হলেন 80 ঊর্ধ্ব লোকটা। রেস্টুরেন্টের এক কোণে বসে আছেন হেলাল সাহেব। চোখ সরু করে তীক্ষ্ণ চোখ বুলাচ্ছেন দুজন সামনে বসা লোকের দিকে। তার বিজ্ঞ চোখগুলো সরু দৃষ্টির তোপে পড়ে সামনে বসা দুজন একটু বিভ্রান্তিতে পড়ে গেল। কিছুটা ভয় পেল লোকটাকে চোখের মণি এবং সরু সরু করে তাকানো দেখে। দুজন নড়ে চড়ে বসল। কালো প্যাকেট হ্যাটটা টেনে ঠিক করে নিল। দুজনই নিজেদের ভালো ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলো। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই প্রথম দেখায় নিজেদের যথাসাধ্য ভালো দেখানোর চেষ্টা দুজনে ব্যস্ত হলো। টাকার বান্ডিলের একটা খাম দুজনের দিকে এগিয়ে দিয়ে ইশারা করলেন বিপরীত সিটের দিকে। দুজন হেলাল সাহেবের দৃষ্টি অনুসরণ করে একবার চোখ বুলিয়ে নিল বিপরীত দিকের সিটে, যেখানে একটা মেয়ে কুর্তি পরে বসে আছে। গলা খাকারি দিয়ে হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণ করলেন সামনে বসা দুজনের। ফিসফিস কণ্ঠে সামনে বসা দুজনের উদ্দেশ্যে আদেশ দিলেন। কার্টুনের মতো মুখাবিশিষ্ট দুজন উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হেলাল সাহেব ফিসফিস করে আবার দুজনকে বললেন, ভালো করে কাজ শেষ করলে বোনাস পাবে, আর বাকি টাকা কাজ শেষে পাবে।
এর মধ্যে কুর্তি পরা মেয়েটা উঠে দাঁড়ালো। সেটা আর চোখে দেখতে নিজের মুখে কাট দিয়ে ঢেকে ফেললো। এক এক করে দুটো মেয়ে পাশ কাটলো তাদের। সামনে বসা লোক দুটো উকি দিল মেয়েটাকে ভালো করে দেখার আশায়। হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল। হেলাল সাহেব হাতের ইশারায় দেখালেন। ওই যে ওই মেয়ে দেখতে পাচ্ছ? দুজনের একজনও কিছুই বুঝলো না আসলে হেলাল সাহেব কোন মেয়েকে দেখাচ্ছেন। তবুও চোখাচোখি করে মিথ্যা বলল। হেলাল সাহেব বিরক্তি নিয়ে শুধালেন। তাহলে বসে আছো কেন? যাও মেয়েটাকে ফলো করো। দুজন উঠে দাঁড়িয়ে চোখ সানগ্লাস লাগিয়ে নেয় একসাথে বলে ওঠে। নাহিয়ান আবরার পূর্বের সাথে নুসরাতের আবারও দেখা হলো হসপিটালের করিডরে। নুসরাত না দেখার মতো করে উপরের দিকে তাকিয়ে চুপচাপ পাশ কাটাতে চাইল, তার আগে ব্যাটা এসে রাস্তা আটকে দাঁড়ালো। নুসরাত বিরক্ত হলো এই ব্যাটার উপর প্রচুর। চোখ তুলে তাকিয়ে বাজ পাখি ন্যায় চেয়ে রইল। হাত নিষ্পিস করে উঠল কয়েকটা লাগানোর জন্য। এক হাত দিয়ে চেপে ধরল আরেক হাত। নাহিয়ান আবরারকে পাশ দিয়ে কেটে পড়তে চাইল, তার আগে নাহিয়ান জিজ্ঞেস করলো। কোনো সমস্যা মিস? নুসরাত নাহিয়ানের কথায় উত্তর দিল না। না চেনার ভান করে বিট ঠেলে যাওয়ার মতো করে পাশ কাটাতে কাটাতে বললে, হোয়াট দ্য ফাক, দেখি তো একটু। নাহিয়ানকে ওখানে দাঁড় করিয়ে রেখে নুসরাত কেটে পড়ল তড়িৎ গতিতে। নুসরাত পালিয়ে যেতেই নাহিয়ানের ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য হাসি রেখা। নিজের ক্লিনসেপ থুতনিতে হাত বুলিয়ে পিড়পিড় করে আওড়ালো। ইন্টারেস্টিং। তো পেছন থেকে চিমটি কাটলো লেভিনকে। ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাই এরকম ইন্টারেস্টিং বলে বিড়বিড় করে কেন? উনি কি আর কোনো মহিলা পায়নি? এই বেটাদের মতো চলাফেরা করা মহিলা দেখে তার কিভাবে ইন্টারেস্ট লাগে? লেভিন ঠোঁটে হাত রেখে চুপ দেখাই তোপ চোখে মুখে কৌতূহল এনে আবারও ফিসফিস করে জিজ্ঞেস করে, মাঙ্গের নাতি, তুই আমারে শুধু চুপ থাকতেই কস, একটা কথা বলবার দেশ না? দিব নাকি খাস বাংলায় একখানি গালি? লেভিন ঠোঁট বাঁকিয়ে হেসে নাহিয়ানের পেছন পেছন চলে গেল। তোপ লেভিনের পেছনে যেতে যেতে মৃদু কণ্ঠে নিজের সাথে কথা বলে, ওই মহিলার কাছে ভাত পাই না, আবার দেখলেই বলে ইন্টারেস্টিং। আমাকে সাথে ভাবলন ভাই, আবার ভদ্র মহিলার সামনে গেলে একদম ভালো নাদান শিশু হয়ে যান, তবুও ভদ্র মহিলার কাছ থেকে এক রত্রি পাত্তা পান না। আমাকে সাথে এরকম ভাবনা নিয়ে ভদ্র মহিলার সাথে নিলেই তো পারেন ভাই। ভাবওয়ালা বেডা মানুষ, বেডা মানুষের এত ভাব থাকা ভালো লক্ষণ না। তো পেছন থেকে কতগুলো গালি খরচ করে সবার উদ্দেশ্যে। নাহিয়ান তোপ বলে গলা ফাটিয়ে চিৎকার করতেই এক দৌড়ে তার পাশ ঘেঁষে এসে দাঁড়ায় সে। মিনমিন কণ্ঠে বলে ওঠে, জি ভাই। তোপকে কিছুটা ইশারা করতেই তোপ অন্যদিকে চলে গেল। লেভিনের সাথে কিছু রাজনৈতিক পরামর্শ করতে করতে সামনের দিকে পা বাড়ায়। নাহিয়ান সবাইকে নিয়ে করিডর পার করে হসপিটালের বাইরে চলে যেতেই দেওয়ালের পেছন থেকে চুপি চুপি বেরিয়ে আসলো নুসরাত। বিরক্তি ঝরে ঝরে পড়ছে তার মুখ দিয়ে। নিজেকে নিজেই প্রশ্ন করলো, সব মাথা মোটারা কি তার পেছনেই পড়ে? সেই চিন্তা বাড়িতে বসে আরাম করে করবে বলে তুলে রাখলো নুসরাত। এখন ইরহামের জন্য অপেক্ষা করাটা জরুরি। করিডোরে ইরহামের অপেক্ষায় যখন এপাশ ওপাশ করছিল তখনই দুজন লোককে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখল। সে ওদের দিকে তাকাতেই দুজন উল্টো ফিরে কথা বলতে লাগলো। নুসরাত নিজ মনে বিবি করল, গাধার দল। হঠাৎ কোনো পূর্ব বার্তা ছাড়া ঝমঝমিয়ে বৃষ্টি নামল। নিকষ কালো ধরণীকে আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। নুসরাত নিজের অভিব্যক্তি নিলিপ্ত রেখে মেয়েলি তীক্ষ্ণ চোখজোড়া নিক্ষেপ করল অদূর বানে। পেছন থেকে কারোর হেঁটে আসার শব্দ শুনে কান খাড়া করে। পিছন ফিরে কে এসেছে দেখার আগেই ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ নাক চিরে ভেতরে প্রবেশ করে। সামনের দেওয়ালে নিজের পেছনে বিহতকার প্রতিবিম্ব দেখতে পাই। স্থির দাঁড়িয়ে সরু চোখে দেখতে থাকে সেই প্রতিবিম্বকে। দেওয়ালে থাকা পুরুষালী প্রতিবিম্ব ধীরে ধীরে নিচু হয়ে আসে তার দিকে। যতক্ষণে টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
নির্দিষ্ট দূরত্বে সরে যাওয়ার আগে পুরশালীর শক্ত বুকের কাছে পিঠ ঠেকে তার বলিষ্ঠ এক হাত গলা পেঁচিয়ে ধরে, কানের কাছে হিসিয়ে আওড়ায়। এগেন আম ব্যাক মিসেস আরুষ। হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া করা শেষ করে এসে সেই ড্রয়িং রুমে বসেছেন। এখনও পর্যন্ত সেখান থেকে নড়েননি। সুফি খাতুন দু একবার এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ জুৎসই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না। হেলাল সাহেবের শুভ্র মুখ গম্ভীর বটে, ওই ছোট্ট মাছের মতো দেখতে মেয়েটা তার ছেলের মতো সুঠামদেহী পুরুষকে কিভাবে গাধা বলতে পারে? আরও সে নখের যোগ্য কি এ মেয়ে? তার ছেলের সাথে এই মেয়ের তুলনা দেওয়াই তো ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল আজ পুরো দিন প্রায় কেটে গেলেও আরও সে দেখা সে পায়নি। কপালে ভাঁজের মোটা আস্তরণ পড়ল, চিন্তিত চোখ আশেপাশে ঘুরালেন অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতি প্রিয় মুখটা না দেখতে পেয়ে বিরক্তি ফুটে ওঠে শরীরের প্রতিটি শিরায় শিরায়। তার বিরক্তি আরও বাড়িয়ে দিয়ে জাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেবের চশমার আড়ালে থাকা চোখগুলো ছোট ছোট হয়ে গেল। ছেলের কাছ থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন। চেহারায় তা স্পষ্ট ভেসে উঠল পুরশালী কুঁচকে যাওয়া চামড়া আরেকটু কুঁচকে গেল। নাক উপরে তুলে হেলাল সাহেব হিংচি কাটলেন। জাইনকে পেছন থেকে জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন। লিপি, ও লিপি। লিপি বেগম মৃদু স্বরে উত্তর দিলেন। জি আসছি। স্ত্রীর নিকট থেকে উত্তর পেল সেটা নিজের পছন্দসই না হয় রেগে গেলেন হেলাল সাহেব। এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না, তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বলে ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকে। ওনার কোণে হাত মুছলেন, কপালের ঘাম ওনা দিয়ে ঘষে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? চিৎকার করে এলাকাকে শোনাচ্ছেন কেন? হেলাল সাহেব খিচে যাওয়া মেজাজে বলেন, বেশ করেছি, চিৎকার করেছি। তোমাকে এই নিয়ে 7 বার ডাকলাম, কোনো হানা উত্তর করলে না কেন? লিপি বেগম সূত্রে দিয়ে স্বামীকে বলেন। 7 বার নয় 2 বার ডেকেছেন। হেলাল সাহেব তার উত্তর দেওয়ার প্রয়োজন করলেন না। তর্জন গর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন, আরশ কোথায়? লিপি বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। সত্যি তো আজ সারাদিন একবারও আরশের দেখা পাননি লিপি বেগম। মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখানে আশেপাশে আছে। হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগী চোখে লক্ষ্য করলেন, দাঁতে দাঁত চেপে কিল মিলিয়ে জিজ্ঞেস করলেন, হয়তো কি? ছেলের খোঁজ রাখো না? কেমন মা তুমি? লিপি বেগম নিজেও রেগে গেলেন, পাল্টা প্রশ্নের বাণ ছুঁড়ে মারলেন, আপনি কেন জানেন না আরেশ কোথায়? আপনি কেমন বাবা? দুজন দুজনের দিকে কিয়ৎকাল তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালেন। লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে রেখে কিচেনে যেতে যেতে মুখ মুচড়ে ভেঙচি কেটে গেলেন। হেলাল সাহেব পিড়পিড়িয়ে আওড়ালেন, মহিলার অবস্থা দেখো, স্বামীকে মুখ মুচড়ে কিভাবে যাচ্ছে, বেয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকষ কালো অন্ধকারে ডুবেছে ধরণী। বৃষ্টির হঠাৎ আগমনে একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে এসে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়িতে। ডাক্তার নিশ্চিত করেছেন যে আরশ এখন বিপদের বাহিরে, কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখল তা দেখে সে নিজে বিপদের মধ্যে ঢুকে গেছে। এই বাড়ির সব মানুষ কি একই রকম অদ্ভুত? মাহাদির মনে প্রশ্ন জাগলো, একজন কাদা শুয়ে গড়াগড়ি খায় তো অন্যজন দিন দুপুরে ঝগড়া করে। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে। হঠাৎ গলা খাকারি দেওয়ার শব্দে তার ধ্যান ফিরে আসে গভীর চিন্তা থেকে। চোখ তুলে সামনে তাকায়, চোখাচোখি হয় হেলাল সাহেবের সাথে। মৃদু শব্দে সালাম করে সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন। হাত তুলে ইশারা করেন তার দিকে আসার জন্য। মাহাদের কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্ভট ঘটে। আশঙ্কিক হেলাল সাহেব তাকে কেন ডাকছে? নিজের গম্ভীর মুখখানা আরও একটু গম্ভীর হয়ে ওঠে।
চোখে মুখে বিরক্তি এঁটে যায় নিমেষে। একটা কাজে যাবে, এর মধ্যে বাধা। বড়জুকল কিঞ্চিত কুচকে হেলাল সাহেবের সামনে সোফায় বসে প্রশ্নাত্মিক গলায় জিজ্ঞেস করে, কোনো প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজের সরু চোখ দিয়ে উপর থেকে নিচ মাহাদিকে অবলোকন করেন। বোঝার চেষ্টা করেন কোনো ঘাবলা আছে নাকি এই ছেলের মধ্যে। বন্ধু ছেলে হলেই কি পার পেয়ে যাবে তার সন্দেহের হাত থেকে? একদম না। এই হেলাল কারোর সাথে না ইনসাফি করে না। মাহাদির ভেতর কোনো ঘাবলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন। সকাল পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে আরুষের দেখা নেই কেন? আজ একবারের জন্য আরুষকে দেখেননি তিনি। লিপি বেগমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো কথার উত্তর দিতে পারেন না। তাই স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হেলাল সাহেব মাহাদির দিকে চোখ বুলিয়ে নিয়ে তীক্ষ্ণতার সহিত জানতে চাইলেন, তুমি এখানে তাহলে আরশ কোথায়? মাহাদি গম্ভীর মুখ আরেকটু গম্ভীর হয়ে ওঠে আরুষের কথা জিজ্ঞেস করায়। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে। ভেতরে ভেতর মিথ্যা বলার জন্য সব কথা গুছিয়ে নেয়। মুখের স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরুষালী পুরো ঠোঁট নাড়িয়ে জানায়, জি, আরশ আমাদের এক বন্ধুর সাথে আছে। হেলাল সাহেব পর মুহূর্তেই প্রশ্ন করেন, তাহলে তুমি এখানে কেন? মাহাদি ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে। বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখজোড়া আশেপাশে ঘুরিয়ে বলে ওঠে, জি, বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছি। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদির দুহাত পরিদর্শন করেন। তারপর ব্রজকল কুঞ্চিত করে জিজ্ঞেস করেন, কোথায় স্ন্যাক্স? তোমার হাত তো খালি। মাহাদি থতমত খেয়ে যায়। ইতস্তত কণ্ঠে বলে ওঠে। হেলাল সাহেব মাহাদিকে সূর্যে দিয়ে বলে ওঠেন, জি নয়, আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন? স্ন্যাক্স নিতে তো এসেছো। প্রশ্নটা জিজ্ঞেস করে আবারও চোখ সরু করে মাহাদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন হেলাল সাহেব। হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বোকার মতো হেসে পরিবেশ স্বাভাবিক করতে চায়। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে, তাই তো। মনে মনে মিথ্যা কাহিনী সাজায়। আসল কথা বলে এই বাড়ি আর ওই বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এটা মাহাদি নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিজের মুখ আটকে নেয়। দৃঢ় মনোবল নিয়ে মিথ্যা কথা বলে। আরশ গ্রোসারি শপে। হেলাল সাহেব শুধালেন, গ্রোসারি শপে ওর কি কাজ? মাহাদি ঝটপট উঠে দাঁড়ায়। হেলাল সাহেবকে আরেকটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য উল্টা পায়ে মেন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আসলে আঙ্কেল, আরশও কার্ড নেয়নি, আর আমিও আবার আমাদের ওই বন্ধুও কার্ড আনেনি। কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আরশ আর আমাদের ওই বন্ধুকে ওখানে আটকে রেখেছে, আর আমাকে এখানে কার্ড নেওয়ার জন্য পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে এই বিপদের সামনে থেকে পালাতে যাবে। হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কখন আসবে তোমরা? এটা তো বলেছ। মাহাদি দরজাতে বেরিয়ে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল, সপ্তাহ 10 দিন পর ফিরে আসবো আমরা আমাদের এই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকবো। কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে আরশ ওখানে। মাহাদির জান গলার কাছে নিয়ে পালিয়ে গেল। নাক কুচকে সৈয়দ বাড়ির ফটকে দাঁড়িয়ে ভৎসনা জানাই হেলাল সাহেবকে। একটা মানুষ এত প্রশ্ন করতে পারে কিভাবে? বিরক্তিকর। নৌসাদ সন্ধেবেলা পড়ে পড়ে ঘুম দিচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর রকম এক বাস্তব স্বপ্ন দেখে তার বন্ধ হওয়া চোখগুলো তড়িৎ গতিতে খুলে গেল। চোখ খোলার পর সব কিছু ঝাপসা ঝাপসা মনে হলো। আরশকে হয়তো দেখেছে স্বপ্নে, কিন্তু কি বলছিল আরশ? কানের কাছে ফিসফিস করে কিছু একটা তো বলছিল সে, কিন্তু সেটা নৌসাদ মনে করতে পারল না। সে স্বপ্নগুলো বাস্তবিক হয়, সেই স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্টকর হয়। নৌসাদ হাল ছেড়ে দিল না, চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কে প্রতিটি নিউরনে, যাতে আরশের বলা কথাটা তার মনে পড়ে যায়। হঠাৎ আজ সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য নুসরাতের শরীরটা একটু অলসতা গেড়ে বসেছে। তাই বিছানায় আবারও হাত পা ছুঁড়ে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনও না কাটায় চোখ বন্ধ করে নিতেই স্বপ্নে দেখা কিছু মনে পড়ল। আরশের বলা কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ হলো। চোখ খিচে নিতেই আবারও আরশের বলিষ্ঠ হাতজোড়া নিজের গলার কাছে ভাসল। নিজের ওপর বিরক্ত হলো
এত বাস্তবিক একটা স্বপ্ন দেখেছে সে কি করে ভুলে গেল। নিজে নিজে চুলগুলো খামচে ধরে বিছানার প্রান্তে ঝুলে রইল। স্বপ্নকে স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল, কিন্তু বারবার সেই মাথায় চড়ে বসল। অধিক চেষ্টার পরও নিজের মনের ভিতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না। বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসির রিমোটটা নিয়ে এসি পাওয়ার বাড়িয়ে দিল। শরীর ঘেমে গেছে, সেটা ঢের ভালো অনুভব করতে পারছে। নিজের ওভারসাইজড হ্যালো কিটির টি শার্ট টেনে প্যান্টের উপর তুলে ফেল। এর মধ্যে ইসরাত এসে রুমে প্রবেশ করলো। ভুরুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে আছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইসরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি।